যাবে। এখন দিনে কথা শুনেছি শুনলে কেন? ভালো করে বন্ধ কর, গরম হাওয়া আসবে। ভমিটিং ডেফিনেশন দেখো। ভমিটিং কি হয়? মুখ দিয়ে খাবার বেরিয়ে যায় আর বার করে দিই। এটা একটা ভমিটিং সেন্টার স্টিমুলেশন হতে পারে। তোমার থেকে তোমাকে কন্ট্রাকশনের ফলে খাবার ইসোফেগাস দিয়ে আমাদের মুখ দিয়ে এর বাইরে বেরিয়ে যায়। এটাকে ভমিটিং বলে। দেখো, ভমিটিং ইজ এ ফোর্সফুল, ভমিটিং ইজ এ, তোমরা আবার কবে থেকে এলে? হ্যাঁ, যাকে তাকে ঢুকিয়ে দেয় নাকি? এ স্যার এ নিতে এসেছে দুজনাই তো দেখছি নতুন। না, এ স্যার মানে একটা প্রবাদ বাক্য আছে, ইডিয়ম ফ্রেজ, মানে সেই মাঝে মধ্যে আসে আর কি স্যার, ওটা কি বলে না, ডুমুরের ফুল অদৃশ্য মানে এই প্রথম থেকে ছিল। হ্যাঁ, এ ছিল, এ সব ছিল না, এর নতুন ছিল। ইন্ডিয়া টিমের ফার্স্ট এ টিমের স্যার আছে প্লেয়ার, এখন বি টিমে জয়েন করেছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ধারাবাহিকতা বেসিক দিন না, ধারাবাহিকতাটা পরের কথা। বেসিক জিনিসগুলো আগে পড়ানো হয়ে যায়, তারপরে এই রোগবালাই আসে। আগে রোগবালাই, এই যেমন ওপরেটা ইডিপি আগে হলো, তারপর ওদের সিএমএস হচ্ছে। তাহলে আমাকে তো ইডিপি পড়বার সময় আমাকে অ্যানাটমি ফিজিওলজি বুঝিয়ে তারপর রোগে ঢুকতে হয়েছে। তাহলে খাটনিটা আমার বেশি খাটতে হয়েছে। এবার এদের কি, এরা তো বুঝবে না কিছুই। Past experience of something. তুমি আগে এটা হচ্ছে বক্তৃতা শব্দ পায়। তুমি কোন কোর্স করতে? ডিএমএল। ডিএমএলটির মধ্যে কি কি সাবজেক্ট আছে? অ্যানাটমি ফিজিওলজি আছে? নেই। আর কি আছে? ডিএমএলটি করতে গেলে তো অ্যানাটমি ফিজিওলজি করতে হবে। ব্লাড যদি না তুমি জানো, হেমাটোলজিতে ব্লাডটা হয়ে যাবে, সেটা ব্যাপার না। কিন্তু অ্যানাটমি করতে হচ্ছে না, ফিজিওলজি তো ভর্তি হবে। যাই হোক, এখানে যা সিলেবাস, তুমি তোমাকে হঠাৎ করে ইংলিশ ক্লাস বুঝিয়ে দিল না? ঠিক আছে, বসো। তোমাদের কবে কবে ক্লাস বলেছে? রোববারই ক্লাস? কখন ক্লাস? একটা থেকে হেমাটোলজিকে পড়াবে? বুঝতে পারবে না তো। আমি এই যে বুঝতে পারছো না, এই জিনিসটাই আমি বলছি। তোমরা তো বুঝতে পারবে না কিছু। আমার বলার বক্তব্যটা এটাই, তুমি কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, বসো, বসতে বলেছি। পরের রোববার থেকে বেরিয়ে vomiting is the forceful expulsion. Forceful, F-O-R-C-E, forceful expulsion মানে বেরিয়ে যাওয়া। Forceful expulsion of stomach. Contents, stomach contents through the mouth caused by irritation of the vomiting center, caused by irritation of the vomiting center
সিএমএস হয়েছে? তোমার নাম? তোমার নাম? তোমার সিএমএস হয়ে তোমারই বন্ধু নাকি অ্যাডমিশন করো? আরে চিটকিংটা দিয়ে দাও, চিটকিং যেমন বাড়িতে দিত। তাহলে বোঝা গেল ডেফিনেশনটা। স্যার ভমিটিং সেন্টার, ভমিটিং সেন্টার, তাহলে ডেফিনেশনটা বলা হচ্ছে যে ভমিটিং ইজ এ মানে ফোর্সফুল এক্সপালশন, মানে যখন বমি হয় দেখবে পুরো করে মুখ দিয়ে বেরোয়, একটা ফোর্স দিয়ে বেরোয়, এটা স্টোমাক কন্টেন্ট গুলো বেরোয় এবং স্টোমাকের কন্ট্রাকশনটা ফলে বেরোয়, ঠিক আছে? স্টোমাক কন্টেন্ট টু দি মাউথ কজড বাই ইরিটেশন অফ দি ভমিটিং সেন্টার। আমাদের ব্রেনের ভমিটিং সেন্টারটা ইরিটেশন হলে তবেই আমাদের গা গুলোবে এবং বমি ভাব হবে বা বমি হবে। স্যার কি জিজ্ঞেস করছি? কি বলো? জানি হয়, ওরা টাইমটা জানি না কখন হয়, জানি না। কোয়ালিফিকেশন কি আছে? এইচএস এক্সাম করে ক্লাস কি? কজেস লেখো, কাজ ছেলে কি করবে? এখন অল্প বয়স চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। ওরা এখন অনেক বয়স আছে, তুমি বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য অল্প বয়স যদি ভালো অ্যাডভান্স দিতে হবে। কজেস এক নম্বর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন, ব্র্যাকেটে লেখো, ওইখানে ব্র্যাকেটে লেখো ফুড পয়জনিং, ফুড পয়জনিং। দু নম্বর লেখো গ্যাস্ট্রাইটিস, দু নম্বর লেখো গ্যাস্ট্রাইটিস। তিন নম্বর লেখো প্রেগনেন্সি, প্রেগনেন্সি, আর্লি প্রেগনেন্সিতে নজিয়া একটা কমন কমপ্লেন্স, এটা ইন্ডিকেট করে প্রেগনেন্সিতে। এবং পরবর্তীকালে যখন বাচ্চাটা পেটে বাড়তে থাকে এবং তার হাইটটা মোটামুটি সিম্পাইসিস কিউরিসের কাছাকাছি চলে আসে, তখন একটা স্টোমাকে চাপ পড়ে, যার ফলে নড়ে, স্টোমাকটা নড়ে, নড়লে একটা ইরিটেশন হবে, সেখান থেকে বমি হয় এবং বমি হয়। প্রেগনেন্সি। 4 নম্বর লেখো মোশন সিকনেস, গাড়িতে, ট্রেনে, জাহাজে, মোশন সিকনেস মানে দুলুনির ফলে বা আঁকপাক রাস্তার বা পাহাড়ি এলাকায় উঁচু নিচু, রাইট লেফট, এতে কি হয়? স্টোমাক মোশন হয়, মোশনে ইরিটেশন তৈরি হয়, ইরিটেশনে গা গুলোয় বা বমি হয়, মোশন সিকনেস। 5 নম্বর লেখো ড্রাগ টক্সিসিটি, 5 নম্বর লেখো ড্রাগ টক্সিসিটি, টক্সিসিটি, TOXICITY, টক্সিসিটি মানে ওষুধের অতি ব্যবহার, এবং অতি ব্যবহার করলে দেহেতে এসব ক্রিয়া তৈরি হয়। 6 নম্বর লেখো ইনক্রিজড intracranial pressure, increased intracranial pressure, intracranial pressure। 7 নম্বর লেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, CNS বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার। ক্লিনিক্যাল ফিচার,
প্লাস ইমিউনিটি হবে, হঠাৎ করে ডিসঅর্ডার মানে রোগ, কোনো ইনসিডেন্টও না, ইনজুরিও না, এটা রোগ। মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন ডিসঅর্ডার বা স্পাইনাল কর্ড ডিসঅর্ডার, তারপর ইনফেকশন হয়, তার ফলে হয় বমি হয়। অনেক রোগে দেখবে নজিয়া ভমিটিং আছে, একটা কমন ফিচার বা ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আছে দেখবে। বিশেষ করে জিআইটি সংক্রান্ত যে রোগগুলো আছে, টাইফয়েড হতে পারে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, এটাতে হতে পারে জিইআরপি, তারপরে তোমার এক্সেসিভ কনজাম্পশন অফ অ্যালকোহলিক বেভারেজ। ওটা তো নার্ভ স্টিমুলেট করবে। মানে আমি এক্সটার্নাল কোনো ইনফ্লুয়েন্স করছি না, আমি ইনফেকশন যেমন মেনিনজাইটিস, সাইনোসাইটিস, মেনিনজাইটিস, সাইনোসাইটিস, ক্লিনিক্যাল ফিচার। স্যার কতটা হয়ে গেল বা কি? এক নম্বর দেখুন নজিয়া, দু নম্বর লেখো রিপিটেড ভমিটিং। নজিয়া এক নম্বর, দু নম্বর হচ্ছে রিপিটেড ভমিটিং, বারবার বমি হচ্ছে, রিপিটেড ভমিটিং। এবার বমিতে জল বেরিয়ে যাচ্ছে দেহ থেকে, তাহলে শরীরে জলের অভাব দেখা দেবে, তাহলে কি হবে? দেখো ডিহাইড্রেশন, তাহলে ডিহাইড্রেশন হলে শরীরে জোর থাকবে, তাহলে উইকনেস দেখো। এবার ধরো পেটে কোনো ইনফেকশন হয়েছে, সেখান থেকে বমি হচ্ছে, এবার পেটটা কি হবে? তোমার ভালো লাগবে পেটটা কি নর্মাল থাকবে? থাকবে না, একটা আনইজিনেস হবে, আনইজিনেস ফিলিং হবে, পেটে ভার বোধ বা পেটে একটা ডাল পেন এগুলো থাকবে, এটাকে বলে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। নেক্সট লেখো অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। নেক্সট লেখো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। বেশি বমি হলে শরীর থেকে জল বেরিয়ে যাবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে ইলেকট্রোলাইট বলতে কি বলবো? ইলেকট্রোলাইট, হ্যাঁ, সোডিয়াম আর সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এগুলো আমাদের শরীরে ব্যালেন্স করে। আমাদের রক্তের যে প্লাজমাটা জলীয় অংশ, প্লাজমার মধ্যে এগুলো হচ্ছে আমাদের মিনারেল। এই মিনারেল গুলোই যেহেতু আয়ন হিসেবে থাকে, মানে Na+, K+, HNO3-, বাইকার্বনেট, তারপর বাইফসফেট মাইনাস, H2O4-, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, এগুলো থাকে। তো এগুলো তো সব মিনারেল আলাদা আলাদা হয়ে থাকে। এগুলো যখন কম্পাউন্ড তৈরি করে, যেমন সোডিয়ামের সাথে ক্লোরিন,
ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হলো, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো যখন যৌগ তৈরি করে তখন এগুলো আয়ন পজিটিভ নেগেটিভ আয়নে নিয়ে থাকে। এই জন্য এটাকে ইলেকট্রোলাইটস বলে। ইলেকট্রোলাইটস মানে হচ্ছে ওই Na প্লাস, A প্লাস, HNO3 মাইনাস, এগুলো OH মাইনাস, OH মাইনাস, এগুলো হাইড্রোক্সাইড। তো এগুলো আমাদের প্লাজমার যে জলীয় অংশ, এগুলোতে যখন থাকে তখন আমাদের শরীরে মিনারেল এবং লবণ এইটা আমাদের ব্যালেন্স তৈরি করে। যখনই বেশি জল শরীর থেকে বেরিয়ে যাবে, কোন কোন কন্ডিশনে আমাদের ডিহাইড্রেশন হয়? তিনটে কন্ডিশন। এক হচ্ছে সিভিয়ার ভমিটিং, এটা সিভিয়ার ডায়রিয়া, আর সিভিয়ার এখন যেটা হচ্ছে কি হয় এখন সোয়েটিং, সিভিয়ার সোয়েটিং। এখন সিভিয়ার সোয়েটিং এ ডিহাইড্রেশন হচ্ছে, যার ফলে শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, শরীরে দুর্বলতা আসছে, রেস্ট নিলে ভালো হয়, বেশি জল পিপাসা পাচ্ছে। তো কি খাচ্ছে এর এইগুলো আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ইমব্যালেন্স করছে, যার ফলে একটা সময় যদি আমি ডিহাইড্রেশন থেরাপি না ফলো করি তাহলে দুঃখ করে পড়ে যাবে, ব্ল্যাক আউট হয়ে যাবে, চোখ বন্ধ হয়, আর তুই জানি না, এরকম কন্ডিশন চলে আসবে। আনকনসাসনেস, স্টেট অফ আনকনসাসনেস। হ্যাঁ, এখান থেকে লো প্রেসার করে আমার যখন এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, হ্যাঁ, লো প্রেসার হতে পারে, তখন মাথা ঘুরবে স্যার। এইবার তোমাকে সবসময় কাছে ওয়ারেস গুলে জলে রাখতে হবে। এবার নুন আর পটাশিয়াম, নুন মানে হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম, এই দুটো আমাকে ব্যালেন্সটা তৈরি করে। এই দুটো আমাকে ইনিশিয়েট খেতে হবে। এর সাথে গ্লুকোজ, গ্লুকোজ কি হয়? আমাদের এনার্জি দেয়। গ্লুকোজটা, স্যার গ্লুকোজ তো সুগার আছে, ওইটাই তো এনার্জি দেয় গ্লুকোজ। কিন্তু এই পজিশনে গ্লুকোজ পাওয়া যায় না। হ্যাঁ, গ্লুকন্ডি তো গ্লুকোজ দেয়। গ্লুকোজ স্যার এই পজিশনে যদি গ্লুকোজ খায় স্যার সুগার আছে, সুগার না, শরীরে sugar থাকলে অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে, প্লাস আপনার শরীর ওয়েট বার করতে পারে। সুগার থাকলে আমি বলছি, সুগার থাকলে তোমাকে এনএসিএল নর্মাল, নাহলে আইভি যদি দেওয়া হয় এনএসসি দিতে হবে। না স্যার আমি এটা বলছি না, সুগার যাদের আছে না আমি এটা বলছি, জেনারেল পার্সনের ক্ষেত্রে এই সময় মিষ্টি জাতীয় খাবারটা এই চলতে হয়, যেমন গ্লুকোজ, তারপর ফ্রুক্টোজ, ফুটি খাচ্ছে ওখানে, এইগুলোর মধ্যে সুগার আছে কম্পাউন্ড। সুগারটা যখন খাচ্ছে স্যার শরীর বডি ওয়েট বাড়তে পারে, অ্যাসিডিটি হতে পারে। দেখো, এই গ্লুকোজ খেলে শরীরে এমন কিছু হবে না যে ও ওখানে হয়ে যাবে। এই গ্লুকোজটা কিছু হবে না। আমাদের গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়ামটা তোমার মিনারেল আয়নটাকে, ইলেকট্রোলাইটসটাকে ঠিক করে। তার সাথে তোমার এনার্জিটাও দরকার, যেটা গ্লুকোজটা ভেঙে যেখানে ক্যালোরিটা তৈরি হয়, এই ক্যালোরিটাও তোমার দরকার আছে। শুধু সোডিয়াম খেলে হবে না, গ্লুকোজটাও দরকার আছে। এবার এমন গ্লুকোজ তুমি খাচ্ছ না যে তোমার এমন কিছু অসুবিধা হয়ে যাচ্ছে, ওইটুকু টুকিতে কিছুই নাই। গ্লুকোজ যেটুকু আছে সেটুকু ঠিকই আছে, ও তো আর এক গামলা গ্লুকোজ না, খাই এটা বলছি না, আসল জিনিস না খেয়ে ওইগুলো খেলনার মধ্যে কিনে খাচ্ছে স্যার, এগুলো তো বাড়ি থেকে আমাকে দেয় না, এগুলো বলে কোনো জিন্দগিতে আমি সব ছুঁই না। যেখানে এভরি টাইপ অফ গ্লুকোজ, মিনারেলস, এভরি টাইপ অফ আয়নস, যত রকম মিনারেল একদম সঠিক পরিমাণে আমাদের ডাবের জলে আছে। এদের পুটিটা গেল, এতে কিন্তু আর্টিফিশিয়াল জিনিস মেশানো আছে, কিন্তু ডাবের জলে সেটাও না। কি করে স্যার চেহারা ফিরবে ওদের যদি উল্টো পাল্টা জিনিস কিনে খায়? স্যার একটা কোশ্চেন আছে, ডাবের জল
এমন একটা জিনিস স্যার, ভেতরে অ্যাসিডিক থাকলে অ্যাসিডিকটা বার করে দিচ্ছে। ঠিক আছে স্যার, ডাবের জলটা খালি পেটে খাওয়া ভালো না ভরা পেটে খাওয়া ভালো? না হালকা খাবার খাওয়ার পর খাওয়া ভালো? কোশ্চেনটা কি তুমি তো তোমার ডাবের জলটা স্যার খালি পেটে খাওয়া শরীরের পক্ষে ভালো না হালকা খাবার খেয়ে না ভরা পেটে? সব সময় খালি পেটেও খাওয়া যাবে। স্টাইল ওয়াটার চেনো? স্টাইল ওয়াটার চেনো? চেনো? হ্যাঁ না, কি স্টাইল ওয়াটার চেনো? স্পেলিংটা কি? বিশুদ্ধ জল ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার। সেটাই বল, ডিস্টিলেশন, ডিস্টিলেশন ওজন আগে স্যার এবার ওসমোসিস। স্যার আর কোন টপিকে চলে যাচ্ছে আরম্ভ করুন স্যার। আর একই সেম জিনিস দুটো এগুলো আমাকে বোঝাতে পারেন না, আমি অলরেডি আমার জানা। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেল, এবার ম্যানেজমেন্ট। এক নম্বর লেখো ওআরএস। ওআরএসটা ক্ষেত্রে যদি বেশি বমি হয় তাহলে কিছু না হোক ওআরএস চিনির জল হলে হবে, না হলে ওআরএস 1 লিটার জলে পুরো প্যাকেটটা ফেলে দিতে হবে। এইটা অল্প অল্প করে খেতে হবে, অল্প অল্প করে খেলে হবে না। জল খেতে হবে, যে তেষ্টাটা সেটা জলটা ইয়ে করতে হবে। আর ওআরএসটা সিপিং করে করে একটু একটু করে খেতে হবে, যেমন করে স্যালাইন ওয়াটার শরীরে ঢোকে ঠিক সেই রকম ঢক 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 করে খেলে কিন্তু ওটা ইমিউন পাওয়ার আউট হয়ে বেরিয়ে যাবে। সেই জন্য অল্প খাও, অল্প অ্যাবজর্পশন করো, আবার অল্প খাও, অল্প অ্যাবজর্পশন করো, এইভাবে করতে হবে। না হলে বেশি একসাথে খেলে সবটা একসাথে অ্যাবজর্পশন হবে না, ওটা ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, যেহেতু আমাদের ব্লাডটা সার্কুলেট করে। আমি কথা স্যার ভালো স্যার আমার কথা বলছি। 2 নম্বর লেখো অ্যান্টি এমেটিক ড্রাগস। অ্যান্টি এমেটিক EMETICS অ্যান্টি এমেটিক ড্রাগ ondansetron ONDANSETRON ondansetron। আরেকটা আছে মেটোক্লোপ্রামাইড MEPO CLO DRA MIDE মেটোক্লোপ্রামাইড MEPO CLO DRA MIDE। অ্যান্টি এমেটিক ড্রাগ ওষুধ, অ্যান্টি এমেটিক ড্রাগ লোপামাইড, লোপামাইড। উনি 8টা আবার ওষুধ ইন্ডিয়াতে নাম হয় বন্ধ করা। 3 নম্বর লেখো আইভি ফ্লুইড ইফ সিভিয়ার কেস। আইভি ফ্লুইড ইফ সিভিয়ার কেস, ইফ সিভিয়ার কন্ডিশন অ্যারাইজেস। আইভি ফ্লুইড ইফ সিভিয়ার কন্ডিশন অ্যারাইজেস। আস্তে আস্তে আরো নিস্তেজ হয়ে যাচ্ছে, বল নেই, তখন আমাদের মুখে খাওয়ার ক্ষমতা নেই, আইভি ফ্লুইড তখন দেয়। যখন পেশেন্ট খাওয়ার ক্ষমতা থাকে না তখন ভেনের মাধ্যমে আইভি ফ্লুইড দিয়ে দেওয়া হয়। ইফ সিভিয়ার কন্ডিশন appear arises, if severe condition arises। নম্বর লেখো ট্রিট আন্ডারলাইন কজ। ট্রিট আন্ডারলাইন কজ। ট্রিট আন্ডারলাইন কজ। 5 নম্বর লেখো আফটার রিকভারি small frequent meals। After recovery
means, MEALS, means is given. Absolute rest and restricted movement. Absolute rest with restricted movement. Restricted movement. Investigation level, history and physical examination. Investigation. Investigation level, history and physical examination. History and physical examination. Number level, blood test if severe. Blood test if severe, তার সোডিয়াম পটাশিয়াম এগুলো লেভেলগুলো দেখে নিতে হবে। 3 নম্বর লেভেল স্টুল এক্সামিনেশন, if infection suspected. Stool examination, if infection suspected. Vomiting, constipation, diarrhea, dysentery कुछ हो गया। Stool examination if severe case in stool examination if infection suspected. If infection suspected. एसी लगेंगे স্যার পুরস্কার হয়ে এসিতে বসে খাও 24 ঘন্টা যদি এসিতে থাকে তাহলে ঠিক আছে 24 ঘন্টা থাকে এসিটা চালিয়ে মাংসটা খেয়ে নেবে দিয়ে এসি বন্ধ করবে তারপরে একদিন সকালবেলা শরীর অসুস্থতা হবে আমার এসেছে কিছু ডাক্তারদের পয়সা এটা আওয়াজটা শুনে বলতে হবে দিসি মুরগি না পোল্ট্রি মুরগি আমি তো বলি এটা মুরগ বেশি মুরগ আমার অভ্যাস নেই আমার পাটার মাংস খাওয়ার অভ্যাস আছে যে যেরকম সেটা না না আমি পাটা চুপ করি চুপ করাই তো বলছি না কথা। খাসি মাংস থেকে টেস্ট ভালো রে তাড়াতাড়ি পাই না ভালো পাইনি দামও বেশি ব্রাহ্মণ সম্প্রদায় ছিল তো ওর জন্য পাটা মাংস খাই এগুলো খেতে হয়। আচ্ছা আর কি বাকি আছে এমার্জেন্সিটা এই ফরিদা দেখ রে সিরিয়াস কর এই হচ্ছে অ্যাম্বাসাডার এই ক্লাসে এমার্জেন্সি মধ্যে এগুলো লেখো এমার্জেন্সি গুলো লেখো এমার্জেন্সি ইমার্জেন্সি ওসে এই কাছে আছে না ছিল এমার্জেন্সির মধ্যে স্নেক বাইট ডগ বাইট ইনফেকশন ইনসেক্ট বাইট সেক্টর স্নেক বাইটটা লেখা স্নেক বাইটটা এমার্জেন্সি গুলো লেখো স্নেক বাইট
কি দেখাও ভালো লাগছে না। আমি একটা ভিডিও দেখছি ঝর্ণার মধ্যে একটা লোক চান করছে, পাথর পাথর আছে, ঝর্ণার জল পড়ছে, সেই ঝর্ণার জলে একটা লোক চান করছে। হঠাৎ ওই পাথরের মধ্যে থেকে একটা সাপ বেরিয়ে পুরো মাথাটায় দিল, তৃপ্তি হলো, দিয়ে শেষ হয়ে গেল। না একদম অরিজিনাল ব্রেনে মাথায় সকলটা মাথায় সেট করে বেরিয়ে একদম সামনাসামনি সেট করে বেরিয়ে মাথায় দিল, দিয়ে মাথায় ললাটে যত স্মৃতি সব বলছি, কপালে যা আছে তাই না। ললাটেই দিয়েছে। Causes লিখুন 95 cause symptom cascade causes লিখুন by poisonous or non-poisonous snake. এগুলো হচ্ছে আমাদের ইমার্জেন্সি, আমাকে এটা ইমার্জেন্সি হিসেবে নিতে হবে। Poisonous or non-poisonous snake. Symptoms. Symptoms से देखो एक नंबर फांग मार्क्स FANG সকলের যে মার্ক হয় তাতে দাগ ফাং মার্কস এনে আগে ফাং QNG FANG ফাং মার্কস মানে চিহ্ন মার্কস মার্কস এনে অ্যাড্রেস সকলের চিহ্ন। তাহলে এখানে এইটাতে আমাদের পয়জনাস আর নন পয়জনাস দুটো আইডেন্টিফাই করা যাবে। কিভাবে করে দিবে? বা অনেকগুলো দুটো থাকে, অনেকগুলো দাঁতের বাইটিং হলে নন পয়জনাস, আর দুটো দাঁতের বাইটিং হলে পয়জনাস। সাপের মুখ কতটা হয় এইটুকু, এর মধ্যে এখানে একটা দাঁত, এখানে একটা দাঁত, বেরোতে পারে না। আর যদি স্পটিং ফ্যাক্টর বেশি থাকে তার সাথে জমে কিছু আর লাগবে না, কিন্তু বুঝবি কি করে? এটা তো নাও হতে পারে না পুরো স্যার কারো সেই কিছু স্পটিং ফ্যাক্টর বেশি না, তা তো চিনাই যাবে না। এবারে তোমার ধরো এগুলো পেট বা ভাইপার, রাসেল ভাইপার যেগুলো, এগুলো তো তোমার বিষ ঢালবে। এটা তো অনেক বিষ ঢালে, মানে অনেকটা বিষ ঢালে, মানে আমাদের হাতে এই যে দুটো দাঁতের যে জানো তো কলিটা কোথায় থাকে, হ্যাঁ ওইটার সাথে নালিকা থাকে, কলিটা থেকে একদম দাঁতের যে টিপ, এই টিপের দুটো থাকে, মানে পুরো চ্যানেলটা ওপেনিং হয় দাঁতের একদম নিচে। এবার দেখবো অনেক সময় ভিডিওতে মানে স্টিংটা দিচ্ছে, কিন্তু যাকে দেবে সে সরে গেছে। এবার বিষটা তো হয় দেহে ঢুকলো, আর না হলে এয়ারে যাবে, তাই তো? স্যাট করে যদি আমার দেহেতে বসায় তাহলে দেহতে পুরো বিষটা ঢেলে দেবে, মানে ওইটুকু সময়ের মধ্যে এই যায় এই
এইটার মধ্যে ও সব বিষয় হয় দেহের আসবে। আর যদি ফলস হয়ে যায়, পা সরিয়ে নেয় বা লাফিয়ে বেরিয়ে যায়, তাহলে ওটা এয়ারে কিন্তু স্যাক করে বেরিয়ে যাবেই, বিষটা বেরোবেই ওটা, ঠিক আছে? যখন সবলটা মারে বেরোবেই। এবার হয় বাইরে পড়বে, নাহলে দেহের উঠে পড়বে। এবার যদি হাইলি পয়জনাস হয়, যেগুলো নার্কোটিক পয়জন, সেগুলো তোমার কিন্তু সময় দেবে, সেগুলো সময় দেবে না। চন্দ্রকোলা, তারপরে চন্দ্রকোলা, সাকামুখী তো সেই একটা সাপ, শাঁখামুখী সব থেকে বিষাক্ত সাপ, কিন্তু সব থেকে ভালো সাপ স্যার, অন্যান্য সাপগুলো খেয়ে নেয়। কিন্তু সময় যদি দেয়, তো ঘরের মধ্যে থাকে, খাটের তলায় থাকে, বিছানার গদির তলায় থাকে। স্যার আমি চোখের সামনে দেখেছি, আমার বাড়িতে মশা গাছ আছে, সাকামুখী সাপ আসতো, ভেলে সাপ ফেলেছে, অন্যান্য সাপগুলো খেয়ে নিত। আবার একটা দিতে নিয়েও আসে, সাপগুলোকে পাড়া দিয়ে আমার নিয়ে চলে যায়। তো তোমাকে দেখে ভালো করেছে। আমাদের স্যার ঠাকুরের ভিটে না সব রকমের সাপ আছে দেখি। এইবার ওই ওগুলো যেগুলো হাইলি পয়জনাস নার্কোটিক, সেগুলো তোমার সময় দেবে না। ওগুলোতে সঙ্গে সঙ্গে তোমাকে হসপিটালে গিয়ে অ্যাডমিশন নিতেই হবে। নাহলে স্যার সাপের ওষুধ হচ্ছে একটা সাপের ওষুধ, ওই সাপের যদি গাড়ি ট্রাই করা যায় বিষে বিষে কিছু মানে ওই বিষটাই হচ্ছে ওই সাপের ওষুধ। এবার ধরো ধরনের ভ্যাকসিন আছে, দু ধরনের, ঠিক আছে? ধরো ভ্যাকসিন ধরনের আছে, সাপের ভ্যাকসিন অ্যান্টিডোটটা নেবে, একটা এপিডক্সি, একটা হিমাটক্সি। একটা হচ্ছে অ্যান্টিভেনম, আর একটা হচ্ছে পলিভেনম। অ্যান্টিভেনমটা তুমি যদি সাপটাকে ধরে নিয়ে যাও বা তুমি চেনো, তুমি যদি বলে দাও এই সাপ কামড়েছে, চিহ্নিত করতে পারলে তোমার অ্যান্টিভেনমটা দিকে কাজ হয়ে যাবে। আর যদি না চিনতে পারো, না দেখতে পারো, বুঝতে পারো, তাহলে পলিভেনম হচ্ছে সব ধরনের সাপে মিক্সিং থাকে, যেটা ওটা দিলে এটা না হলে ওটাতে কাজ হবে। 4-5 রকম আছে। তো এই ধরনের মানে পলিভেনম মেনলি দেয়, পলিভেনম ভ্যাকসিনটাই মেনলি দেয়। স্যার যেমন মৌমাছি বলতে হবে স্যার, অ্যান্টিভেনম হচ্ছে এপিডক্সি, আর এটা হচ্ছে হিমাটক্সি। আমি যেটা বললেন পলিভেনম। তো 5 মার্কস হয়ে গেল। 2 নম্বর লেখো পেন অ্যান্ড সোয়েলিং। পেন অ্যান্ড সোয়েলিং, স্যার বর্তমান বাধা এখন বিশেষ করে পেন অ্যান্ড সোয়েলিং হলো। 3 নম্বর লেখো ব্লিডিং ফ্রম উন্ড। ব্লিডিং ফ্রম উন্ড, তারপর লেখো নজিয়া অ্যান্ড ভমিটিং। 4 নম্বর নজিয়া অ্যান্ড ভমিটিং। আর কি ঘুম পেয়ে যায়, মানে নিস্তেজ হয়ে পড়ে, ঘুমিয়ে পড়লে মুশকিল আছে, তাকে জাগিয়ে রাখতে হবে। তাহলে স্লিপিনেস লেখো, ড্রাউজিনেস বা স্লিপিনেস, যেকোনো একটা লিখতে পারো। নেক্সট লেখো 6 নম্বর ডিফিকাল্টি ইন ব্রিদিং। ডিফিকাল্টি ইন ব্রিদিং, এবার ফার্স্ট স্টেপ লেখো।
নম্বর দেখো keep patient calm and quiet. Keep patient calm and quiet. পেশেন্টকে ধীর স্থির হয়ে শুয়ে রাখতে হবে যেন অযথা ভয় ছোটাছুটি না করে। ছোটাছুটি করলে সার্কুলেশন হার্ট রেট একটু বেড়ে যাবে, তাতে বিষ তাড়াতাড়ি সারা শরীরে ছড়িয়ে পড়বে। সেই জন্য ক্লাম ক্লাম সিএলএম CLM, ক্লাম মানে শান্ত, calm and quiet. সিরিং ট্যাঙ্কুইল। নম্বর দেখো immobilize the beaten limb. Immobilize the beaten area বা limb. Immobilize the beaten area বা limb. IMMOBILIZE নড়াচড়া করা যাবে না। ইমমোবিলাইজ যে জায়গাটা বাইটিংটা হয়েছে সেই জায়গাটা স্থির রাখতে হবে। বিটেন এরিয়া আর লিম্ব। 3 নম্বর লেখো খুলে যেতে পারে, সেই জন্য রিমুভ রিং মানে আংটি ফাংটি থাকলে পরে খুলে দিতে হবে। রিং ওয়াচ টাইট ক্লথ। 4 নম্বর লেখো ডু নট কাট সাপ। SUCK সাপ অনেক সময় সাপ করে, রক্তটা সাপ করে ফেলে দিতে হবে, এটা গেলা যাবে না, রক্তটা সাপ করে ফেলে দিতে হবে। or apply tourniquet or apply tourniquet or apply tourniquet tourniquet TOUR বাঁধন TOURNIQUET tourniquet 2 centimeter above the biting mark। এখানে বাইটিং হয়েছে সেখান থেকে 2 সেন্টিমিটার উপরে বাঁধতে হবে। কোনো চওড়া কাপড় গামছা এগুলো হলে চলবে, দড়ি হলে চলবে না। খুব বেশি টাইট করা যাবে না, মিডিয়াম টাইট দিতে হবে যাতে লিম্ফ্যাটিক সার্কুলেশনটা বন্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু পা হুড় করে ফুলে যাবে, ভেনাস রিটার্নটা হবে না। ঠিক আছে, এটাই তো বললাম, কেটে দিলে ব্লাডটা অনেক সাফ করে ফেলে দিতে হয়। এটাতে কিছুটা হয়, কিছুটা ব্লাড সার্কুলেশন কমিয়ে যাবে, সেইটা এড়াবার জন্য তোমাদের বাঁধনটা দিতেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে হাঁটুর নিচে নাহলে হাতে হয়। যত কুকুরে কামড়ানো আর সাপে কামড়ানো যত ব্রেনের কাছাকাছি হবে তত বাঁচানোর সময়টা তোমাকে কম যাবে। ন্যাচারালি পায়েতেই হয়, এবার পা থেকে ব্রেন অনেকটা দূরে, সময় লাগে, কিন্তু সার্কুলেশন তো হতে পারে। র্যাপিসে মানে র্যাপিড যদি হয়, কুকুরে কামড়া সাধারণত পায়েতেই হয়। এরা হতে পারে, বাদুর হতে পারে, শেয়াল হতে পারে, বাঁদর হতে পারে, এগুলো সবেতেই র্যাপিডসের চান্স থাকে। সেটাই বলছি, ব্রেনের যত কাছাকাছি হবে তত বাঁচানোর সম্ভাবনাটা কম। ব্রেন থেকে যত দূরে হবে তত বাঁচানোর সম্ভাবনা সময় দেবে। ভ্যাকসিন নিলে তোমরা ওটাকে অ্যান্টিডোট করে দেয়, মানে ওই সাপের বিষটাকে নষ্ট করে দেয়। অ্যান্টিডোট ওটা সাপের বিষটাকে নষ্ট করে দেবে, কিন্তু পেশেন্টকে জাগিয়ে রাখতে হবে। এগুলো খুব ডিফিকাল্ট কাজ। পেশেন্টকে ঝিমনি চলে আসবে, পেশেন্টকে জাগিয়ে রাখতে হবে মোটামুটি 2-3 ঘন্টা, যতক্ষণ না ভেনমটা নেওয়া হচ্ছে। ঠিক আছে, কুকুরের ক্ষেত্রে ঘুমটা হয়, তো হবে না, সাপের
হতে পারে, কুকুরে হয় না। কুকুরের ক্ষেত্রে র্যাবিড ডগের ক্ষেত্রে র্যাবিড ডগ মানে কি, যেটা র্যাবিস ভাইরাস আক্রান্ত কুকুর। সব কুকুরে যে র্যাবিস ভাইরাস আছে তা নয়, কিন্তু তবুও আমরা কোনো চান্স নিই না, র্যাবিস ভ্যাকসিন নিয়ে নিই। বলা যায় না, ভাইরাস থাকতেও পারে। এবার কামড়ানির যে টেন্ডেন্সি, মানে সব কুকুর কি কামড়ায়, সব মানুষ কি কামড়ায়, তো একটা থাপ্পড় মারবে, কিন্তু কামড়াবে। কামড়ানোর টেন্ডেন্সিটা কখন হয়, যখন সেই র্যাবিস ভাইরাস ব্রেনটাকে অকেজো করবে। এটা তো শীতকালে ব্রেনে যাবে, ব্রেনটাকে যখন অকেজো করে দেবে, তাহলে সাধারণ মানুষ যদি পাগল কেন হয়? ন্যাচারালি ব্রেন ডিফেক্ট থাকলে তখন সে পাগল হবে। তো পাগল কখন বলি, যখন সে নর্মাল আচরণ করে না। তাহলে যদি সেটা অ্যানিম্যালদের হয়, তাহলে সেটা ব্রেন অ্যাফেক্টেড হচ্ছে, তাহলে তখন এই বাইটিং টেন্ডেন্সিটা তখন হয়। স্যার আমার প্রবলেম হ্যালুসিনেট বেশি করে তো এরা আবার স্যার অনেক পাগল হয়ে গেছে, তিনি পাগল হয়ে গেছে দেখে যায় স্যার। বলবো একটা কথা, বর্ধমান ডিস্ট্রিক্টের পূর্ব বর্তমান বর্ধমান ডিস্ট্রিক্টের ওই কঞ্চন মানকড়া দিকে একটা গ্রাম আছে, ওই গোটা গ্রামটা প্রচুর সাপে ভর্তি, মানে উঠোনে ঘরে সব জায়গায় সাপে ভর্তি। এই ভদ্রলোক বাড়ি কোথাও থেকে আসে, এখানে বসতাম, উনি বলতে পারতেন। আমাদের ওই রাস্তায় যখন করতাম অফিসার বলেছিল, তখন ওই গ্রাম থেকে আসতাম, মানে গোটা গ্রামটাই সাপে ভর্তি হয়, মানে চোখের সামনে সাপ ঘুরে বেড়াচ্ছে এরকম ব্যাপার। ভাই ভয় লেগে যাচ্ছে স্যার, পুরো থাকে গ্রামটার মানুষজন কে জানে। কি বললাম, বাইটিং পয়েন্ট, বাইটিং মার্ক স্যার, Biting mark. সার্টিফিকেট অফ দ্য কমা দিয়ে লেখো, ডু নট মোর টাইট অর লুজ। তারপরে পয়েন্টে লেখো, টেক পেশেন্ট ইমিডিয়েটলি টু হসপিটাল, টেক পেশেন্ট বা ট্রান্সফার পেশেন্ট ইমিডিয়েটলি টু দি হসপিটাল। ট্রান্সফার লিখতে পারো, ডিসপোজ লিখতে পারো, ডিসপোজাল, ইমিডিয়েটলি টু দি হসপিটাল। স্যার চন্দননগরে হাসপাতালে ওখানে শুনেছিলাম, মানে সব রকমের আর কি স্টোর আছে। যেকোনো হসপিটালে তুমি অ্যান্টিভেনাম আর অ্যান্টি র্যাবিস পাবে মোটামুটি। স্যার মাঝে কি খাওয়া যাবে রাজি হবে? আর নাহলে স্যার মাথা ওটাতে কখন লাগানো যাবে না। অ্যান্টিভেনাম তোমার দিয়ে নিবে, নেওয়ার পরে কিছুটা কন্ডিশন তোমার স্টেবল হয়ে যাওয়ার পরে সিমটমের সময় হোমিওপ্যাথি দেয়, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ তো এই বিষটাকে মারবে না। আমি লাগানো যাবে না, মাথা টেনশন। এই জন্য স্যার এবার ক্যালেন্ডুলা মাদা তোমার টিটেনাসের কেটে গেলে যেটা কেটে গেলে লাগায় জলে, ওটা টিটেনাসের ক্ষেত্রে অ্যান্টিজেনাস হিসাবে ক্যালেন্ডুলা মাদারটা লাগানো যায়, ওটা একটা কাজ হয় অ্যান্টিজেনাস হিসেবে। কিন্তু অ্যান্টি নিমের মাদারটা তো লাগানো যায়। স্কিনের যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে নিমের মাদারটা অ্যাজ এ ডাইজেস্টিভ দিটা। ওটা লাগানো যায়, আয়োডিন মাদার লাগানো যায়। আর স্যার এটা সাবজেক্ট ক্ষেত্রে আবেলা সাবজেক্ট বা লিনাম্বার বা আর স্যার দু একটা আছে, এর মধ্যে মনে পড়ছে না, ওই মাদার 3-4 লাগানো যাবে মিক্স করে, রিক্স হয়ে যাবে। মাদারটা ওখান থেকে potency তৈরি করে। মাদার খাওয়াও যায়, লাগানো যায়, লোকাল অ্যাপ্লিকেশনও করে। ট্রিটমেন্টে লেখো 1 নম্বর অ্যান্টি স্নেক ভেনম,
অ্যান্টি স্নেক ভেনম। ট্রিটমেন্ট করে করবো স্যার। অ্যান্টি স্নেক ভেনম ড্যাশ দিয়ে লেখো অ্যান্টিভেনিন অ্যান্ড পলিভেনিন। অ্যান্টিভেনিন অ্যান্ড পলিভেনিন। 2 নম্বর লেখো আইভি ফ্লুইডস। 3 নম্বর লেখো পেন কন্ট্রোল। অ্যানালজেসিক দিতে হবে পেন কন্ট্রোল করার জন্য। আর মনিটরিং, লাস্ট ওয়ান লেখো মনিটরিং ব্রিদিং অ্যান্ড হার্ট। মনিটরিং ব্রিদিং অ্যান্ড হার্ট রেট, পালস রেট, যেগুলো ভাইটাল সাইন, যেগুলো বিপি মাপা, পালস মাপা, টেম্পারেচার দেখা, ব্রিদিং, রেসপিরেটরি রেট, এগুলো মনিটরিং। থ্যাংক ইউ স্যার।